হ্যালো গাইস, গতদিন আমরা আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যে চরিত্র, উক্তি ও সংলাপ। আজকে আমরা দেখব হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য। সো 9টা পড়া আছে 25টার মধ্যে, আমি 100গুলো আবার পড়ব। মুক্তিযুদ্ধের উপজীব্য করে যাত্রা উপন্যাস লিখেছেন কে? শওকত ওসমান, শহীদুল জহির, শওকত আলী, সেলিনা হোসেন। যাত্রা উপন্যাসটি খুব সম্ভবত লিখেছেন শওকত ওসমান, এটার উত্তর শওকত আলী। যাত্রা উপন্যাস নিয়ে কিছু কথা। শওকত আলীর যাত্রা একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। উপন্যাসে 1971 সালের 25শে মার্চের ভয়াবহ কালরাত্রি কাহিনী বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর ঢাকার সাধারণ মানুষের প্রাণ রক্ষার তাগিদে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার করুণ ও ভয়াবহ অভিজ্ঞতা উপন্যাসে তুলে ধরা হয়েছে। উপন্যাসটিতে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালের ঘটনাপ্রবাহ ডায়েরি বা দৈনন্দিন দিনপঞ্জির আদলে বর্ণিত হয়েছে। উপন্যাসে নগরবাসীর আত্মরক্ষার্থে পলায়ন, আশ্রয়ের সন্ধান, উদ্বাস্তু জীবনের অসহায়ত্ব এবং সেই যাত্রাপথেই ধীরে ধীরে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠার চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। যুদ্ধের ধ্বংসলীলা, মানুষের ভয়, হতাশা, আশা এবং টিকে থাকার আপ্রাণ সংগ্রামের মনস্তাত্ত্বিক দিকগুলো মিলিয়ে যাত্রা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এক গভীরভাবে মর্মস্পর্শী ও গুরুত্বপূর্ণ সংযোজন। শওকত আলী ছিলেন সামরিক কর্মকর্তা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি 1936 সালের 12ই জানুয়ারি দিনাজপুরের জন্মগ্রহণ করেন। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাত্রা। তার রচিত ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রির পূর্বদিন। 1977 সালে বাংলাদেশ লেখক শিবির তাকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার দান করে। তিনি বাংলা একাডেমি পুরস্কার 1968, আলাওল সাহিত্য পুরস্কার 1989, একুশে পদক 1990 লাভ করেন। তিনি 2018 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস পিঙ্গল আকাশ, প্রদোষ প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই ওয়ারিশ, বাসর, মধুচন্দ্রিমা, উত্তরের ক্ষেপ, বসত, হিসাব নিকাশ, দলিল, উত্তরের ছাপ ইত্যাদি। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নভেল হচ্ছে কৃতদাসের হাসি, জীবন ও মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নভেল হচ্ছে কৃতদাসের হাসি, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, কান্না পর্ব, প্রদোষে প্রকৃতজন। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল খুব সম্ভবত কৃতদাসের হাসি, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা শহীদুল জহির। এটি তার রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। সোনায় মোড়ানো হাতের কথাশিল্পী শহীদুল জহির এই উপন্যাস বাংলা কথাসাহিত্যের এক অভিনব সংযোজন। বাংলা আখ্যান গদ্যের এমন অপূর্ব রূপ ও ভঙ্গি এর আগে তো ছিলই না, এখনও বিরল। উপন্যাসের কাহিনী সংক্ষেপ। 1985 সালের একদিন লক্ষ্মীবাজারের শ্যামা প্রসাদ চৌধুরী লেনের বাসিন্দা যুবক আব্দুল মজিদ রায় সাহেব বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ি লেন থেকে বের হয়ে নবাবপুর রোডে উঠলে তার ডান পায়ে স্পঞ্জের স্যান্ডেলের ফিতে ফট করে ছিঁড়ে যায়। এভাবে এই কাহিনী শুরু। 62 পৃষ্ঠার পরে কাহিনীর শেষে দেখা যায় আব্দুল মজিদ দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দিয়ে তার বাড়ির বিক্রি করে লক্ষ্মীবাজার থেকে বসত উঠিয়ে চলে যায়, ফলে তার অস্তিত্বই যেন মুছে যায়। কিন্তু শহীদুল জহির এইটুকু পরিসরে ফুটিয়ে তুলেছেন 71-এর 9 মাসে ঢাকা শহরের একটি মহল্লা সমগ্র জীবন। তখন কী ঘটেছিল? তারপর দেশ স্বাধীন হওয়ার দেড় দশক না পেরোতে আব্দুল মজিদ কেন তার বসতবাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হলো? এই নিদারুণ প্রশ্নের মধ্যে নিহিত আছে স্বাধীন বাংলাদেশের রাজনীতির এক নিষ্করুণ বাস্তবতা। অন্যদিকে কৃতদাসের হাসি। শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস কৃতদাসের হাসি। এটি একটি
প্রতীকাশ্রয়ী উপন্যাসটি 1962 সালে প্রকাশিত হয়। উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল রূপক প্রতীকের আশ্রয়ে। বাগদাদের বাদশাহ হারুন রশিদ অত্যাচারী সে কৃতদাস তাতারি ও বাদী মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দী ও অত্যাচার করে। তাতারি আমৃত্যু বাদশাহ হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়। এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশাহ হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি উপন্যাসের বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাকে আদমজী পুরস্কার দেওয়া হয় 1966 সালে। কান্নাপর্ব উপন্যাস আহমদ মুস্তফা কামালের তৃতীয় উপন্যাস কান্নাপর্ব 2012 সালের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে লাভ করেছে জেম কন সাহিত্য পুরস্কার 2013। এই উপন্যাসে প্রান্তিক জনগোষ্ঠীর শিল্প চর্চা আর শিল্পী জীবন নিয়ে উপন্যাস লেখার স্বপ্ন দেখেন এক শহুরে তরুণ। কিন্তু স্নিগ্ধ মমতার ভরা মন নিয়েও তার পক্ষে সব কিছু বুঝে ওঠা সম্ভব হয় না বলে এই বর্ণনায় বার্তায় স্থানীয় কয়েকজন তরুণ বেকার যুবকের কাঁধে। আর উপন্যাসের আখ্যান পর্বে শহরে গণ্ডি ছাড়িয়ে ঢুকে পড়ে পদ্মা ইছামতি কালীগঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের ভেতর। পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে পড়া দারিদ্র ক্লিষ্ট পীড়িত মর্মান্তিক জীবনের কথা জানতে গিয়ে পাঠকের দেখা হয়ে যায় অলৌকিক ঘোরে আক্রান্ত অসংখ্য শিল্পী আর তাদের বহু বর্ণিত শিল্পচর্চার সঙ্গে। প্রদেশে প্রকৃতিজন উপন্যাস প্রদেশে প্রকৃতিজন 1984 সালের উপন্যাস এর লেখক শওকত আলী সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে এই কাহিনী রচিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানের প্রথম সুরকার কে? আলতাফ মাহমুদ, আব্দুল লতিফ, আব্দুল গফার চৌধুরী। অমর কর্ম হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত 21 গান। শিরোনাম এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি। হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21 ফেব্রুয়ারি 1953 সংকলন এ গানটি প্রথম প্রকাশিত হয়। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। এটি এখন বলবৎ আছে। রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি বলতে বোঝানো হয়েছে যে 21 ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে। ভাষা আন্দোলনের নাটক কোনটি? কবর। এরপর বলছে যে কবর নাটকটি রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী। কবর নাটকের পটভূমি হলো 1952 সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। জেলে বন্দী থাকা অবস্থায় 1953 সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে 21শে ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এই নাটকটি রচনা করেন। নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং 1953 সালে জেলের রাজবন্দীদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়। নাটকটি 1966 সালের গ্রন্থাগারে প্রকাশিত হয়। কবর নাটকের কাহিনী সংক্ষেপ মার্কিন নাট্যকার ইরউইন শ রচিত বুরি দ্য ডেড 1936 নাটকের অনুসরণে এ দেশীয় ঘটনা কেন্দ্র করে কবর নাটক লেখা হয়েছে। কবর নাটকের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে, শহরে কারফিউ দিয়ে লাশ গুম করে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা নাটকে তার নাম নেই, যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্ন ভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোরখোদক। কবরস্থান এর আশ্রয় নেওয়া আরেকজন স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানিয়ে বলে এ লাশগুলো আন্দোলনকারীর, এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে আমরা কবরে যাব না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়। অন্যদিকে পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য জন্ডিস ও বিবিধ বেলুন সেলিম আল দিন রচিত একটি নাটক যা 1972 সালে
ডাকসু মঞ্চস্থ করে এবং নাট্য প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার পায়। 1978 সালে ওরা কদমালি প্রকাশের মধ্য দিয়ে মামুনুর রশিদের আবির্ভাব ঘটে। নাট্যকার হিসেবে শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য নাটক লিখতে গিয়ে তিনি নাটকে নিয়ে আসেন প্রতিবাদ ও প্রতিরোধ চেতনা। মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী। 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জ শহরে তার জন্ম। মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মুনীর চৌধুরীর মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য, অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা ও মুখরা রমণীর বশীকরণ। 1952 সালের 21 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? কবর নাটকের রচয়িতা হচ্ছে মুনীর চৌধুরী। কবর নাটক বা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক হচ্ছে কবর। নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং 1953 সালে জেলে রাজবন্দীদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়। নাটকটি 1966 সালের গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি 21-এর পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক। কবর নাটকের কাহিনী সংক্ষেপ। মার্কিন নাট্যকার ইরউইন শ রচিত বুরি দ্য ডেড 1936 নাটকে অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে কবর নাটক লেখা হয়েছে। কবর নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে, শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায় পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা। নাটকে তার নাম নেই, যৌথভাবে এই দায়িত্ব নেয়, কিন্তু লাশগুলো ছিন্ন ভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসরণে কবরস্থ না করে একত্রে মাটি চাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোরখোদক। কবরস্থানে আশ্রয় নেওয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়, বলে লাশগুলো আন্দোলনকারীর, এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে, আমরা কবরে যাব না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়। মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী। 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জ শহরে তার জন্ম। মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মুনীর চৌধুরী মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য, অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা ও মুখরা রমণীর বশীকরণ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কাঁদো নদী কাঁদো, নেকড়ে অরণ্য, রাঙা প্রভাত। কাঁদো নদী কাঁদো, নেকড়ে অরণ্য। এর বোঝা যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। এর লেখক হচ্ছে শওকত ওসমান। উপন্যাসটি 1973 সালে প্রকাশিত হয়। শওকত ওসমান 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কথা সাহিত্যিক, প্রাবন্ধিক। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবে শওকত ওসমানের মুখ্য পরিচয়, তবে প্রবন্ধ, নাটক, রম্য রচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। তার জননী ও কৃতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও কৃতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। তিনি বাংলা একাডেমি পুরস্কার 1962, আদমজী পুরস্কার 1966, একুশে পদক 1983, ফিলিপস পুরস্কার 1991, স্বাধীনতা পুরস্কার 1997 লাভ করেন। তিনি 1998 সালের 14 মে মৃত্যুবরণ করেন। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি। অন্যদিকে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত কাঁদো নদী কাঁদো উপন্যাসে গ্রামীণ ও কুমারডাঙ্গার শহরে পরিবেশ এর বর্ণনা করা হয়েছে এবং ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ নিয়ে সামষ্টিক অভিজ্ঞতা রচনা করা হয়েছে। আবুল ফজল রচিত উপন্যাস রাঙা প্রভাত। শওকত আলী রচিত প্রদোষ সে প্রাকৃত জন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ে সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল হচ্ছে কৃতদাসের হাসি। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা শহীদুল জহির। এটি তার রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। সোনায় মোড়ানো হাতের কথাশিল্পী শহীদুল জহির এর এই উপন্যাস বাংলা কথা সাহিত্যের এক
অভিনব সংযোজন। বাংলা আখ্যান গদ্যের এমন অপূর্ব রূপ ও ভঙ্গি এর আগে তো কেউ ছিলই না, এখনও বিরল। উপন্যাসের কাহিনী সংক্ষেপ। 1985 সালে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের বাসিন্দা যুবক আব্দুল মজিদ রায় সাহেব বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ি লেন থেকে বের হয়ে নবাবপুর রোডে উঠলে তার ডান পায়ের স্পঞ্জে স্যান্ডেলের ফিতে ফট করে ছিঁড়ে যায়। এভাবে এই কাহিনীর শুরু। 62 পৃষ্ঠার পরে কাহিনীর শেষে দেখা যায় আব্দুল মজিদ দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দিয়ে তার বাড়িটি বিক্রি করে লক্ষ্মীবাজার থেকে বসত উঠিয়ে চলে যায়। ফলে তার অস্তিত্বই যেন মুছে যায়। কিন্তু শহীদুল জহির এইটুকু পরিসরে ফুটিয়ে তুলেছেন 71-এর 9 মাসে ঢাকা শহরের একটি মহল্লার সমগ্র জীবন। তখন কি ঘটেছিল চারপাশে? দেশ স্বাধীন হওয়ার 1.5 শতক না পেরোতেই আব্দুল মজিদকে কেন তার বসতবাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হলো? এই নিদারুণ প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক এক নিষ্করুণ বাস্তবতা। অন্যদিকে ক্রীতদাসের হাসি। শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাসের ক্রীতদাসের হাসি একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি 1962 সালে প্রকাশিত। উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল রূপক প্রতীকের আশ্রয়ে। বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ অত্যাচারী, সে ক্রীতদাস তাতারি ও বাদী মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দী ও অত্যাচার করে। তাতারি আমৃত্যু বাদশাহ হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়। এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশাহ হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাকে আদমজী পুরস্কার দেওয়া হয় 1966 সালে। কান্নাপর্ব উপন্যাস। আহমদ মোস্তফা কামালের তৃতীয় উপন্যাস কান্নাপর্ব 2012 সালে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে লাভ করেছে জেম কন সাহিত্য পুরস্কার 2013। এই উপন্যাসের প্রান্তিক জনগোষ্ঠীর শিল্পচর্চা আর শিল্পী জীবন নিয়ে উপন্যাস লেখার স্বপ্ন দেখেন এক শহুরে তরুণ। কিন্তু স্নিগ্ধ মমতায় ভরা মন নিয়েও তার পক্ষে সবকিছু বুঝে ওঠা সম্ভব হয় না বলে এই বর্ণনায় দায় বর্তায় স্থানীয় কয়েকজন তরুণ বেকার যুবকের কাঁধে। আর উপন্যাসের আখ্যান পর্বে শহুরে গণ্ডি ছাড়িয়ে ঢুকে পড়া পদ্মা, ইছামতি, কালীগঙ্গা নদী তীরবর্তী বিস্তীর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের ভেতরে পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে পড়া দারিদ্র ক্লিষ্ট পীড়িত মর্মান্তিক জীবনের কথা জানতে গিয়ে পাঠকের দেখা হয়ে যায় অলৌকিক ঘোরে আক্রান্ত অসংখ্য শিল্পী আর তাদের বহু বর্ণিত শিল্প চর্চার সঙ্গে। প্রদেশে প্রাকৃত জন উপন্যাস। প্রদেশে প্রাকৃত জন 1984 সালের উপন্যাসের লেখক শওকত আলী। সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যাহত পূর্ব সময়ে পটভূমি এই কাহিনী রচিত। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থ সংকলন 1953 সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এই সংকলনে স্থান পেয়েছিল 21-এর প্রবন্ধ, গল্প, কবিতা, গান, নকশা ও ইতিহাস। 1953 সালে পুঁথিপত্র থেকে এইটি প্রকাশ করেন বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি প্রথম এই গ্রন্থে সংকলিত হয়। এটি প্রকাশের 3 সপ্তাহের মধ্যে তৎকালীন পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। হাসান হাফিজুর রহমান 1932 সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তার সম্পাদনায় প্রকাশিত ভাষা আন্দোলন নিয়ে প্রথম সংকলন গ্রন্থ 21শে ফেব্রুয়ারি। এটি 1953 সালে প্রকাশিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এর সম্পাদকও তিনি। হাসান হাফিজুর রহমান রচিত প্রবন্ধ, আধুনিক কবিতা, মূল্যবোধের জন্য, সাহিত্য প্রসঙ্গ, আলোকিত খবর ইত্যাদি। হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর, প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্ধত সঙ্গীন, ভবিতব্যের বাণিজ্য তরী, শোকার্ত তরবারি ইত্যাদি। হাসান হাফিজুর রহমান রচিত গল্প হচ্ছে আরও দুটি মৃত্যু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস
রচনা করেন জায়দ 1972 সালে প্রকাশিত এই উপন্যাসের নাম কি? চৈতালি ঘূর্ণি, রক্তের অক্ষর, 52 বছর, 53 গলি, 1971। 1971 উপন্যাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষ বেলায় কলম ধরেন বাংলা ভাষায় অন্যতম কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবেগ ও বাস্তবতা শব্দ মিলিয়ে তিনি উপস্থাপন করেন 1971 উপন্যাসটি। তারাশঙ্কর তার 1971 উপন্যাসে তুলে ধরেছেন 71-এর গ্রামীণ জীবনের চিত্র। উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে ওই উপন্যাসে হয়ে ওঠে 71-এর হাজারো নারীর প্রতীক। সেই সঙ্গে সহ চরিত্র রহিম, মিস্টার সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছিলেন এই কথাশিল্পী, যার পরতে পরতে রয়েছে হৃদয় ছোঁয়া, মা মাটি, মানুষের ভালোবাসা। 1971 উপন্যাসে দুটি অংশ, সুতোপার তপস্যা ও একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর মৃত্যুর পূর্বে যখন সুতোপার তপস্যা এবং একটি কালো মেয়ের কথা বই দুটি প্রকাশের আলোচনা হচ্ছিল, তখন তিনি গুরুতর অসুস্থ অবস্থার মধ্যেই বলেন, দুটো বই এক হয়ে বেরোবে, তার নাম হবে 1971। অন্যদিকে চৈতালি ঘূর্ণি 1932 সালের 32 উপন্যাসটি রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রক্তের অক্ষর রিজিয়া রহমান রচিত উপন্যাস। রাবেয়া খাতুন উপস্থাপনায় এক বিশ্বস্ত দলিল উপন্যাস। 52 গলির এক গলি। 52 গলির এক গলি নামের ন্যায় এমন প্রেক্ষাপটই এই উপন্যাসের পটভূমি। বিস্তারিত হয়েছে 47 পূর্ব ঢাকার সমাজজীবন, রাজনীতি, দাঙ্গা এসেছে এই উপন্যাসে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? ছেঁড়া তার চাকা, বাকি ইতিহাস, কি চাহো হে শঙ্খচিল। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হচ্ছে বাকি ইতিহাস। কি চাহো হে শঙ্খচিল এর অবস্থা কি চাহো হে শঙ্খচিল নাটক। কি চাহো এ শঙ্খচিল নাটক মমতাজুদ্দিন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। নাটকে আলোচিত হয়েছে বীরাঙ্গনার গল্প। 1983-84 সালে এসে কি চাহো এ শঙ্খচিল নাটকে মমতাজুদ্দিন আহমেদ যেমন লিখেছেন এক অনন্য প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের কাহিনী কথা, যেখানে শঙ্খচিল আসলে হয়ে উঠেছিল সেই 71-এর শকুন, যে ছিল স্বাধীনতাকালীন সময়ের অশুভ শক্তি। যেখানে আমরা দেখি নাটকের প্রধান চরিত্র রোশনারা হানাদারদের দ্বারা লাঞ্ছিত হওয়ার আগেই সন্তান সম্ভব হয়, আর লোভী স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ভাঙিয়ে হয় অর্থের মালিক। নাটকটির মাধ্যমে বোঝা যায় কতখানি আত্মত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা, এসেছে বাংলার এই মুক্তি। মমতাজুদ্দিন আহমেদ মূলত একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। তার রচিত বিখ্যাত নাটক আমার স্বাধীনতা, কি চাহো শঙ্খচিল, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, প্রেম, বিবাহ, সুটকেস, রাজা অনুস্বরের পালা, সাতঘাটের কানাকড়ি, রাক্ষসী, এই সেই কণ্ঠস্বর, পুত্র আমার পুত্র, লাস্যভাষ্য, ভালোবাসার 10 নাটক ইত্যাদি। মমতাজুদ্দিন আহমেদ 1935 সাল থেকে 2019 রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা, কি চাহো শঙ্খচিল, এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? হুলিয়া, তোমাকে অভিবাদন প্রিয়া, সোনালী কাবিন, স্মৃতিস্তম্ভ কবিতাটি আলাউদ্দিন আল আজাদ এর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত হয়েছে। স্মৃতিস্তম্ভ কবিতাটির কয়েকটি লাইন নিম্নরূপ: স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভীত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। আলাউদ্দিন আল আজাদ একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গবেষক, সাহিত্য সমালোচক। তিনি 1932 সালের 6 মে নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা স্মৃতিস্তম্ভ মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার রচিত উপন্যাস 23 নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন, কর্ণফুলী, ক্ষুধা ও আশা।
খসড়া কাগজ, স্বপ্নশিলা, বিশৃঙ্খলা, কাব্যগ্রন্থ, মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ, গল্পগ্রন্থ, জেগে আছি, মৃগনাভি, ধানকন্যা, যখন সৈকত, অন্ধকার সিঁড়ি, জীবন জীবন জামিন, আমার রক্ত, স্বপ্ন আমার। ৭১ চিঠি কোন জাতীয় রচনা? ৭১ চিঠি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বিবরণ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ পত্র সংকলন, বিনোদনী ডায়েরি। মুক্তিযুদ্ধভিত্তিক পত্র সংকলন। ৭১ চিঠি পত্র সংকলন। ৭১ চিঠি ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮২টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণ ফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথমা প্রকাশন থেকে প্রথম প্রকাশিত হয় ১৪১৫ মার্চ ২০০৯-এ। এই সংকলনের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন আমিন মোহাম্মদ চৌধুরী, রশিদ হায়দার, সেলিনা হোসেন, নাসির চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? শঙ্খনীল কারাগার, কাঁটাতারে প্রজাপতি, জাহান্নাম হইতে বিদায়, আর্তনাদ, জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমানের, জাহান্নাম হইতে বিদায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বছর রচিত ও প্রকাশিত উপন্যাস। ১৯৭১ সালের লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতায় আনন্দ পাবলিশার্স থেকে। উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠক সহ সেখানে এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠক সহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠে। প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোনো ব্যক্তি নয়। নায়ক হলো সময় বা যুদ্ধকাল, যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা। সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে। উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকি বর্বরতা। এই উপন্যাসে যুদ্ধকালে পলায়ন পর মধ্যবিত্ত চিত্র অঙ্কিত হয়েছে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে গাজী রহমান, অ্যাডভোকেট রেজা আলী, বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ। কয়েকটি চরিত্র আছে এই উপন্যাসে। অন্যদিকে আর্তনাদ শওকত ওসমান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। সেলিনা হোসেন এর কাঁটাতারে প্রজাপতি, নাচলের তেভাগা আন্দোলন ও তার কবি কিংবদন্তি তুল্য সংগঠক ও নেত্রী ইলা মিত্রকে নিয়ে লেখা ইতিহাস নির্ভর জীবনী উপন্যাস। শওকত ওসমান কথাসাহিত্যিক প্রাবন্ধিক ছিলেন। ১৯১৭ সালের ২রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার সাহিত্যিক নাম। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাস: জননী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গি, পুরাতন খঞ্জর। তার রচিত প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির চড়াই উতরাই, মুসলিম মানুষের রূপান্তর। তার রচিত শিশুতোষ গ্রন্থ ওটেন সাহেবের বাংলো, তারা দুজন খুদে সোশ্যালিস্ট। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। ক নম্বরটা মুক্তিযুদ্ধ একটি কালো মেয়ের কথা উপন্যাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস একটি কালো মেয়ের কথা। এটি প্রকাশিত হয় ১৯৭১ সালে। এটি তার সর্বশেষ উপন্যাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উল্লিখিত উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের পট উন্মোচিত হয়েছে নাজমা
নামের একটি কালো মেয়েকে নিয়ে সীমান্ত অতিক্রম কালে স্পাই হিসেবে ধরা পড়া ডেভিড আর্মস্ট্রং এর ভারতীয় পুলিশ অফিসারের সামনে জবানবন্দি উপস্থাপনার মধ্য দিয়ে এই নাজমাই পাকিস্তানি সশস্ত্র বাহিনীর তাবেদার এক পাঞ্জাবির বলাৎকারের শিকার হয়। নির্যাতিতা ও সন্তানহারা কালো মেয়ে নাজমা 1971 এর বাংলাদেশে প্রতিরূপক হয়ে উঠেছে উপন্যাসে। জবানবন্দিতে ডেভিড বলেছে, এরই মধ্যে এই দেশটাকে এমন করে ভালোবেসে ফেললাম যে এই এই আমার সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ আর নেই, আর এই দেশ আমার দেশ। অন্যদিকে 23 নম্বর চলচ্চিত্র আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস 23 নম্বর চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত উপন্যাসের অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি 1977 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ইছামতি 1950 সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসটি লেখকের শেষ উপন্যাস। এই উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বারু কিংবা তার পুত্রত্রয় বিলু নীলু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ। তিনি 1898 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তারাশঙ্করের প্রথম গল্প রসকলি সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল এ প্রকাশিত হয়। তারাশঙ্কর এর ত্রয়ী উপন্যাস ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, কালী 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 নন্দী, হাসুলি বাকের উপকথা, গণদেবতা, আরোগ্য, নিকেতন, পঞ্জপুণ্ডলী, রাধা ইত্যাদি। তার প্রসিদ্ধ ছোট গল্প রসকলি, বেদেনী, ডাক করা। রাইফেল রুটি অওরাত কার লেখা? রাইফেল রুটি অওরাত উপন্যাসের রচয়িতাকে? আনোয়ার পাশা। রাইফেল রুটি অওরাত 1973 আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলো হচ্ছে ডক্টর খালেক, ডক্টর মালেক, সাবেদ আলী, হাসমত জামাল সাহেব প্রমুখ। উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং 1973 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার জন্ম 1928 সালের 15 এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার। তার সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার পরিচয় পাওয়া যায়। আনোয়ার পাশা রচিত উপন্যাস নিশুতি রাতের গাথা, নীর সন্ধানী ও রাইফেল রুটি অওরাত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ নিরূপায় হরিণী। তার রচিত কাব্যগ্রন্থ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলা, উজ্জয়িনী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? রক্তাক্ত প্রান্তর। পায়ের আওয়াজ পাওয়া যায় হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবিত মূলক নাটক। নাটকটি 1971 সালের বাংলাদেশের শত্রুমুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনী পদধ্বনি। অন্যদিকে নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন। রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুল দিনের সামন্তবাদ বিরোধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক নুরুল দিনের সারা জীবন 1982। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক নুরুল দিনের অবিস্মরণীয় আহ্বান, জাগে বহে কণ্ঠে সবাই। 14টি দৃশ্যে কাব্যনাট্যটি রচিত। রক্তাক্ত প্রান্তর নাটক মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর রচিত হয়েছে মহাকাব্য কায়কবাদের মহাশ্মশান গ্রন্থের কাহিনী থেকে। রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের 1761 ঘটনা অবলম্বনে 3 অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত। রক্তাক্ত প্রান্তর ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস আশ্রিত নাটক। মানুষ মরে গেলে বোঝা যায়, বেঁচে গেলে বদলায়। রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকের উক্তিটি বলেছেন নবাব সুজা-উদ-দৌলা। চরিত্র ইব্রাহিম কার্তি। জোড়া
হিরণ হিরণবালা রচিত ইত্যাদি। সুবচন নির্বাসনে আবদুল্লাহ আল মামুনের একটি বিখ্যাত নাটক। নাটকের পটভূমি বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবার। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন কে? মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন হচ্ছে শওকত আলী। যাত্রা উপন্যাস নিয়ে কিছু কথা। শওকত আলীর যাত্রা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। উপন্যাসে 1971 সালের 25শে মার্চ ভয়াবহ কাল রাতের কাহিনী বর্ণিত আছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর ঢাকার সাধারণ মানুষের প্রাণ রক্ষার তাগিদে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার করুণ ও ভয়াবহ অভিজ্ঞতা উপন্যাসের তুলে ধরা হয়েছে। উপন্যাসটিতে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালে ঘটনা প্রবাহ ডায়েরি বা দৈনিক দিনপঞ্জি আদলে বর্ণিত হয়েছে। উপন্যাসের নগরবাসীর আত্মরক্ষার্থে পলায়ন, আশ্রয়ের সন্ধান, উদ্বাস্তু জীবনের অসহায়ত্ব এবং সেই যাত্রাপথে ধীরে ধীরে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠার চিত্র স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যুদ্ধে ধ্বংসলীলা, মানুষের ভয়, হতাশা, আশা এবং টিকে থাকার আপ্রাণ সংগ্রামের মনস্তাত্ত্বিক দিকগুলো মিলে এ যাত্রা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য এক গভীরভাবে মর্মস্পর্শী ও গুরুত্বপূর্ণ সংযোজন। শওকত আলী ছিলেন সামরিক কর্মকর্তা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি 1936 সালের 12 জানুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাত্রা, তার রচিত ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। 1977 সালে বাংলাদেশ লেখক শিবির তাকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে। তিনি বাংলাদেশের বাংলা একাডেমি পুরস্কার 1968, আলাওল সাহিত্য পুরস্কার 1989, একুশে পদক 1990 লাভ করেন। তিনি 2018 সালে 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস: পিঙ্গল, আকাশ, প্রদোষ, সে প্রকৃতজন, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই, ওয়ারিশ, বাসর, মধু চন্দ্রিমা, উত্তরে ক্ষেপ, বসত, হিসাব নিকাশ, দলিল, উত্তরের ছাপ। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নভেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা শহীদুল জহির। এটি তার রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। সোনায় মগ্ন হাতের কথাশিল্পী শহীদুল জহির এক উপন্যাসের বাংলা কথা সাহিত্যের এক অভিনব সংযোজন। বাংলা আখ্যান গদ্যের এমন অপূর্ব রূপ ও ভঙ্গি এর আগে কখনোই ছিল না, এখনও বিরল। উপন্যাসের কাহিনী সংক্ষেপ: 1985 সালের একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের বাসিন্দা যুবক আব্দুল মজিদ রায় সাহেব বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ি লেন থেকে বের হয়ে নবাবপুর রোডে উঠলে তার ডান পায়ে স্পঞ্জের স্যান্ডেলের ফিতে ফট করে ছিঁড়ে যায়। এভাবে এই কাহিনী শুরু হয়। 62 পৃষ্ঠার পর কাহিনীর শেষে দেখা যায় আব্দুল মজিদ দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দিয়ে তার বাড়ি বিক্রি করে লক্ষ্মীবাজার থেকে বসত উঠিয়ে চলে যায়। ফলে তার অস্তিত্বই যেন মুছে যায়। কিন্তু শহীদুল জহির এইটুকু পরিসরে ফুটে তুলেছেন 71-এর 9 মাসে ঢাকা শহরের এই মহল্লার সংগ্রাম জীবন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।